বাংলায় চাকরি নেই, বাংলায় শিল্প নেই। বাংলার ছেলে মেয়েদের, বাংলার যুবক যুবতীদের বিদেশে পাড়ি দিতে হয়, ভিন রাজ্যে পাড়ি দিতে হয় চাকরির খোঁজে, শিল্পের খোঁজে। বাংলায় কোনো বড় হেভি ইন্ডাস্ট্রি আসে না। বাংলায় 6,500-এরও বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টার বাংলা থেকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে গিয়েছে। এই সমস্ত ন্যারেটিভ ঠিক, একেবারে 100% ঠিক। ভোট এলে নেতাদের মনে পড়ে যে বাংলায় চাকরি নেই, বাংলায় শিল্প হয় না। তারা নতুন নতুন কারণ দর্শান, তারা নতুন নতুন বক্তব্য বুলিয়ে ওড়ান। কিন্তু সমস্যাটা হলো, ভোট যাওয়ার পর কেন বাংলায় চাকরি নেই, কেন বাংলায় শিল্প নেই? যে বাংলা এককালে ভারতের 24% শিল্পায়নে কন্ট্রিবিউট করত, সেটা এখন 4% কেন করে, তার উত্তর কেউ খোঁজে না, কেউ খোঁজেনি। কিন্তু ভোট এলেই দেখবেন তাবড়ো নেতারা, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কারোর মুখে চাকরি এবং শিল্পের বাণী আপনি শুনছেন না, এমনটা হতেই পারে না। বিশ্বাস করছেন না? শোনাবো আপনাদের। 2026 সাল, ভোট ইয়ার, ভোট আসছে কয়েকদিন পর। আপনি, আমি, আমরা সবাই ভোট দেব এবং এই ভোটেও কর্মসংস্থান, চাকরি, শিল্পায়ন মেন ন্যারেটিভ। সবার বক্তব্যে, সবার ভাষণে বারবার ফিরে ফিরে আসে বাংলার বিভিন্ন শিল্পের কথা। কেউ বালুচরির কথা বলে, কেউ তাঁত শিল্পের কথা বলে, কেউ জুট শিল্পের কথা বলে, কেউ চা শ্রমিকদের কথা বলে। কিন্তু এই জুট, চা, শাড়ি, তাঁত কেন ভেঙে পড়ল? কেন বাংলা 24% কন্ট্রিবিউটর থেকে 4% কন্ট্রিবিউটরে নেমে এলো? তার কারণ কেউ দর্শায় না। আর 5 বছর পর না সবাই ভুলে যায় কে কি বলেছিল আর কে কোন প্রতিশ্রুতি দিয়েছিল। আজ আগামী 22 মিনিটে আমরা আপনাদের সামনে সেই তথ্যগুলো রাখবো, যে তথ্যগুলো আপনারা হয়তো জানেন কিন্তু ভুলে গিয়েছেন। যে বাংলাকে একদিন বলা হতো শেফিল্ড অফ দ্য ইস্ট, হাওড়ায় যে বাংলার ম্যানুফ্যাকচারিং হাব গোটা ভারতের 24% শিল্পায়নে কন্ট্রিবিউট করত 1950 সালেও, সেই বাংলা আজ কেন শিল্পক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, যুব সমাজকে অগ্রগতি দেওয়ার কিংবা উন্নয়ন দেওয়ার ক্ষেত্রে এত ভুগছে বলুন তো? কেন আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের এ রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে যেতে হয়? কেন পরিযায়ী শ্রমিকরা হার্ড ম্যানুয়াল লেবারের জন্য কেরালা, তামিলনাড়ুতে যায়? কেন বাংলায় সেই চাকরি নেই? সেই ইতিহাসটা বলবো। কিন্তু তার আগে এবার 2026-এও ভোটের ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী আবারও একবার আমাদের সামনে বাংলায় চাকরির প্রতিশ্রুতি দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, দরকার পড়লে রোজগার মেলা করে বাংলার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে। দেখুন, बीजेपी एनडीए की जहां भी सरकारें हैं, वहां रोजगार मेले आयोजित होते हैं। यहां आप लोग जब बीजेपी सरकार बनाने जा रहे हैं, तो मैं आपको वादा करता हूं, बीजेपी सरकार बनने के बाद यहां भी रोजगार मेले शुरू कर दिए जाएंगे, ताकि नौजवानों को रोजगार मिले, ताकि हजारों की संख्या में जो सरकारी वैकेंसीज हैं उनको टाइम बाउंड तरीके से भरा जा सके। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। বলেছিলে 15 লক্ষ টাকা করে দেবে মানুষকে পকেটে, কই গেল? 1 টাকাও নাই। বলেছিলে 2 কোটিকে, এক বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। ভারতবর্ষে 40% বেকার বেড়ে গেছে, আর বাংলায় 40% বেকার কমে গেছে। এটা মাথায় রাখবেন। ভোট আসে, ভোট যায়, এমন বহু প্রতিশ্রুতি আমরা শুনি। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি আমরা শুনেছি, ডবল চাকরির প্রতিশ্রুতি আমরা শুনেছি। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স, শিল্পায়ন কিংবা চাকরির ক্ষেত্রে বাংলা পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। 1950 সালে ভারতের মোট শিল্প উৎপাদনের 27% আসতো একা পশ্চিমবঙ্গ থেকে। সেই ফিগার আজ 4%-এর নিচে নেমে গেছে। কেন জানেন? কারণ কিছু ভ্রান্ত পলিসি কেন্দ্রে এবং কিছু ইন্ডাস্ট্রিকে ফেলে দেওয়া হয়েছে জোর করে।
আমি যদি আপনাদের এখন বলি একটা কথা, আপনারা শুনলে অবাক হবেন যে গত 15 থেকে 20 বছরে প্রায় 6600-রও বেশি রেজিস্টার্ড কোম্পানি তাদের সদর দপ্তর এই বাংলা থেকে সরিয়ে নিয়ে গেছে। ডানলপ থেকে শুরু করে ব্রুক বন্ড, লিপটন, স্টেট ব্যাংক, হালেই স্টেট ব্যাংক তাদের কর্পোরেট হেডকোয়ার্টার বাংলা থেকে সরিয়ে নিচ্ছে। কেন? বাংলায় কি কাজ হয় না, নাকি বাংলায় স্কিল্ড লেবারের অভাব? একেবারে নয়। বাঙালি আমেরিকাতে গিয়ে পর্যন্ত স্কিল্ড লেবার দিয়ে আসছে। বাঙালি হিল্লি দিল্লি সর্বত্র নিজের স্কিলের জন্য পরিচিত। সেই বাঙালির ঘরে কেন চাকরি নেই, ঘরে কেন শিল্প নেই? তাহলে শুরু করি। 1952 সালে ফিরে যান। স্বাধীনতার পর বাংলাকে মেরে গুজরাট এবং মহারাষ্ট্রকে শিল্প বান্ধব করা হলো। একদম দায়িত্ব নিয়ে বলছি কথাটা। বাংলার বুকে ছুরি চালিয়ে উপকূলীয় রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাট এবং ব্যাঙ্গালোরের মতো রাজ্যগুলোকে বলিষ্ঠ করা হলো একটা নীতি নির্ধারণ করে। কেন্দ্রের একটা নীতি বাংলার শিল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ফ্রেট ইকুইলাইজেশন পলিসি, ফ্রেট ইকুইলাইজেশন পলিসি কিংবা মাসুল সমীকরণ। কি এই মাসুল সমীকরণ? কেন বাংলার মাজা ভেঙে দিয়েছিল বলুন তো এই মাসুল সমীকরণ নীতি? দেখুন তাহলে, মাসুল সমীকরণ বা ফ্রেট ইকুইলাইজেশন পলিসি নামটা খুব খটোমটো, কিন্তু এই একটা নীতি বাংলার শিল্পের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আমাদের কয়লা আর লোহা সারা দেশে একই দামে পাওয়া যেত। আপনার ঘরের পাশের খনি থেকে কয়লা তুলে মুম্বাই নিয়ে গেলেও যে খরচ, হাওড়ার কারখানায় দিলেও সেই একই খরচ। তাহলে পুঁজিপাতিরা কিংবা পুঁজিপতিরা কেন বাংলায় আসবে? এই বিমাতৃসুলভ আচরণের পেছনে বাংলাকে বঞ্চিত করার ছক ছিল। বঞ্চনা তো ছিল বাইরের শত্রু, ঘরের ভেতরের শত্রু কারা জানেন? 60 আর 70-এর দশকের সেই রক্তক্ষয়ী শ্রমিক আন্দোলন, ঘেরাও সংস্কৃতি বা লাল ঝান্ডার আস্ফালন। কাজ না করে মাইনে নেওয়ার যে কালচার এই রাজ্যে শিকড় গেড়েছিল, তার ফলেই টাটা থেকে বিড়লা একাধিক গোষ্ঠী মুখ ঘুরিয়ে নিল। বিপ্লব বিপ্লব বেলে কিংবা বিপ্লবের নারা তুলে নিজেদের পেটেই আমরা লাথি মেরেছিলাম। সেই সময় ওয়াকআউট কালচার চলছিল, লকআউট কালচার চলছিল। যে বাংলাকে শেফিল্ড অফ দ্য ইস্ট বলা হতো, বিশেষ করে হাওড়া, যে হাওড়া ইঞ্জিনিয়ারিং এর হাব ছিল, শুধু তাই নয় 1946 সালেও পশ্চিমবঙ্গ ছিল ভারতের কর্মসংস্থানের 1 নম্বর রাজ্য। আমাদের হাতে জুট ছিল, চা ছিল, এখনো রয়েছে, কিন্তু এই সমস্ত শিল্প ধুঁকছে।